ভারত, পাকিস্তান, আমেরিকা বা চীন, রাশিয়া এই দেশগুলোর পররাষ্ট্রনীতি কয়েকটা বিষয়ে তারা কিন্তু খুবই কঠোর। এর ভিতরে একটা হচ্ছে নিরাপত্তার প্রশ্নে, একটা হচ্ছে বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে। তো এরকম এই বিষয়গুলোর ক্ষেত্রে আমি মনে করি যে ভারতের সরকারের পরিবর্তন হলেও এটা বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণের জন্য খুব একটা সুখবর বলে আমি মনে করি না। কারণ হচ্ছে যখন কংগ্রেস ক্ষমতায় ছিল তখনই কিন্তু শেখ হাসিনাকে বিনা ভোটে ক্ষমতায় বসানো হয়েছিল। শোনা যাচ্ছে বিজেপি ক্ষমতায় না এলে ভারতের বাংলাদেশ নীতির পরিবর্তন হবে, আসলে কি ঘটতে পারে? দেখুন, ভারত, পাকিস্তান, আমেরিকা বা অন্য চীন, রাশিয়া এই দেশগুলোর পররাষ্ট্রনীতি কয়েকটা বিষয়ে তারা কিন্তু খুবই কঠোর। এর ভিতরে একটা হচ্ছে নিরাপত্তার প্রশ্নে, একটা হচ্ছে বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে। তো এরকম এই বিষয়গুলোর ক্ষেত্রে আমি মনে করি যে ভারতের সরকারের পরিবর্তন হলেও এটা বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণের জন্য খুব একটা সুখবর বলে আমি মনে করি না। কারণ হচ্ছে যখন কংগ্রেস ক্ষমতায় ছিল তখনই কিন্তু শেখ হাসিনাকে বিনা ভোটে ক্ষমতায় বসানো হয়েছিল, চক্রান্ত করা হয়েছিল। আপনার মনে আছে যে এই যে ভারতের 14 সালে যখন ভারতের পররাষ্ট্র সচিব এসেছিলেন, তিনি দিবালোকে হোসাইন মোহাম্মদ এরশাদকে নির্বাচনে নিয়েছিলেন। সাবেক প্রধানমন্ত্রী প্রণব মুখার্জি তিনি শেখ হাসিনাকে কাকাবাবু হিসাবে তাকে অনেক সহযোগিতা করেছেন এই অবৈধ ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য। যার কারণে আমি মনে করি না যে ভারতে বিজেপি ক্ষমতায় আসলো, না কংগ্রেস ক্ষমতায় আসলো, নাকি সিপিএম ক্ষমতায় আসলো, এটা আমার কাছে কোনো বড় কোনো ব্যাপার না। আমি মনে করি যে ভারতীয়রা তাদের মেইন উদ্দেশ্যই হচ্ছে 47-এর পূর্ব অবস্থায় তাদের ফিরে যাওয়া। আপনারা দেখেছেন যে ভারতের যেই সংসদে তারা একটা অখণ্ড ভারতের একটা মানচিত্র তারা প্রকাশ করেছে। সেই মানচিত্রের কার্যকারিতার জন্য তারা অলরেডি কিন্তু অনেক দূরে গিয়েছে। আমি মনে করি যে বাংলাদেশের এখন 3টা জিনিস ছাড়া বাকি সবই ভারতের অধীনে। আজকে বাংলাদেশের মানচিত্র, বাংলাদেশের পতাকা আর নাম বাংলাদেশ ছাড়া বাকি সবটুকুই এখন ভারত নিয়ন্ত্রণ করে। বাংলাদেশের সমস্ত কিছুতে ভারতের ইশারায় চলে। কয়েকদিন আগে আপনি দেখেছেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে বাংলাদেশের সরকার সব কিছু বিদেশিদের ইশারায় করে। তিনি ভারতকে বুঝিয়েছেন বাংলাদেশের এখন প্রধানতম শত্রু হচ্ছে ভারত। কারণ তারা 1971 সালে আমাদেরকে যেই সহযোগিতা করেছিল একটা করদ রাজ্য হিসেবে প্রতিষ্ঠার জন্য, কই তারা তো কাশ্মীরকে কখনো স্বাধীনতার জন্য সহযোগিতা করে নাই। কাশ্মীর তো এখনো দুকে দুকে মরছে, বরঞ্চ আগে একটা রাজ্যের তারা মর্যাদায় ছিল, তাও কেড়ে নেওয়া হয়েছে। 370 অনুচ্ছেদকে তারা কেড়ে নিয়েছে। মূলত তারা বাংলাদেশকে বা পূর্ব পাকিস্তানের মুক্তিযুদ্ধের সময় যে সহযোগিতা করেছিল এই দেশটাকে দখল করে তারা তাদের মতো ব্যবহার করার জন্য ইতিমধ্যে আমাদের পোর্টগুলোকে তারা নিয়ে নিয়েছে। আমাদের বুক চিরে ট্রানজিটের নামে করিডোর দিয়ে তারপরে তারা তাদের 7 সিস্টারে তারা আসা যাওয়া করছে। প্রায় 700 কিলোমিটার তারা আজকে পথ তাদের কমে গিয়েছে। যেই 7 সিস্টারে গণতন্ত্রের জন্য ভারতীয় সেই রোশানল থেকে তারা, ভারতীয় দুঃশাসন থেকে তারা, খবরদারি থেকে তারা মুক্তির জন্য তারা গণসংগ্রাম করেছিল, তারা মুক্তির সংগ্রাম করেছিল, তাদেরকে আজকে দমানোর জন্য কিন্তু অলরেডি তারা বিভিন্ন প্রকল্প, বিভিন্ন উদ্যোগ নিয়েছে। আমাদের ভূমি ব্যবহার করে তাদেরকে দমিয়ে রাখার জন্য অস্ত্র শস্ত্র থেকে শুরু করে বহুত কিছু সরঞ্জামাদি তারা নিয়ে যাচ্ছে। আমাদের পোর্টগুলোকে ব্যবহার করছে। এই সরকারের পররাষ্ট্রমন্ত্রী দীপুমণি বলেছিল যে এই পোর্টগুলো যদি তারা ব্যবহার করে, এই সড়কগুলো যদি তারা ব্যবহার করে, আমরা অনেক মাসুল পাবো। এই মাসুল পেলে আমরা সিঙ্গাপুর হয়ে যাব। পরবর্তীকালে যখন আব্দুল মোমেন পররাষ্ট্রমন্ত্রী হলেন তখন তিনি বললেন যে আমরা কি অকৃতজ্ঞ জাতি নাকি, আমরা তাদের কাছে মাসুল চাবো কেন? তারা আমাদেরকে 71 সালে দেশ স্বাধীন করে দিয়েছে, আমরা মাসুল চেয়ে কি আমরা অকৃতজ্ঞ হয়ে যাব? তার মানে আমরা আজকে মাসুলও পাচ্ছি না ঠিক মতো। আমাদের
এই দেশটাকে ভারত শুধুমাত্র ব্যবহার করে যাচ্ছে এবং এই সার্বভৌমত্বের জন্য এটা একটা চরম হুমকি স্বরূপ। আজকে শেখ হাসিনা সার্বভৌমত্ব বিক্রি করে তারপরে এই অবৈধ ক্ষমতায় টিকে আছে। সামনে ভয়াবহ অর্থনৈতিক সংকট আসছে, মোকাবেলা করার উপায় কি? দেখুন, ভয়াবহ সংকট আসছে না, ভয়াবহ সংকট চলছে। বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা আজকে মুখ থুবড়ে পড়েছে। ব্যাংকগুলোতে টাকা নেই। আপনি দেখবেন আজকে অসংখ্য ব্যাংকের ব্রাঞ্চে টাকা দিতে পারেনি, ব্যাংক খুলেছে কিন্তু গ্রাহকরা টাকা পাচ্ছে না। এই যে অরাজকতা, অর্থনৈতিক যে বিপর্যয়, আমি মনে করি এটা একটা বাংলাদেশকে একবার বড় একটা খাদের কিনারায় নিয়ে যাচ্ছে এবং সেখান থেকে উত্তরণের জন্য আমি এর আগেও বলেছি যে একটা জাতীয় সংলাপ দরকার, একটা জাতীয় ঐক্য দরকার এবং এটার জন্য ভূমিকা রাখতে হবে শেখ হাসিনাকে। আমেরিকা তো সরকারের সঙ্গে সমঝোতা করলো বলে মনে হয়, আপনার মতামত? দেখুন, আমি বাংলাদেশ লেবার পার্টি আমরা মনে করি যে আমেরিকা, ইন্ডিয়া এদের দিকে আমরা চেয়ে নেই। আমাদের শক্তি জনগণ। আমরা 7ই জানুয়ারি নির্বাচনের আগেও জনগণের কাছে গিয়েছি, আমরা এখন আবার জনগণের কাছে যাওয়ার জন্যই প্রস্তুতি নিচ্ছি। আপনাকে আমি একটা কথা বলবো যে আপনি দেখেছেন যে গত দুদিন আগে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তিনি একটা কথা বলেছেন যে আগেকার দিনে ভারতবর্ষ এবং আমেরিকা, লন্ডন বিভিন্ন গণতান্ত্রিক রাষ্ট্রের বিভিন্ন ভালো ভালো দৃষ্টান্তগুলো বিভিন্ন ছোট ছোট রাষ্ট্রগুলো বাংলাদেশ, পাকিস্তান সহ ইত্যাদি রাষ্ট্রগুলো গ্রহণ করত। কিন্তু আজকে সেই গণতান্ত্রিক দেশ ভারত এবং সেই দেশের আজকে প্রধানমন্ত্রী গুজরাটের কসাই নরেন্দ্র মোদী, তিনি বাংলাদেশ থেকে এবং পাকিস্তান থেকে দীক্ষা নিয়েছেন। বাংলাদেশের গণতন্ত্রের আপসহীন নেত্রী, আন্দোলন সংগ্রামের মহানায়ক দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কিভাবে মিথ্যা মামলায় গ্রেপ্তার করে তাকে দমিয়ে রাখা হয়েছে। তারেক রহমানকে আপনারা দেখেছেন যে মামলা দিয়ে দমিয়ে রাখা হয়েছে। আজকে জামাত ইসলামীর আমির, সেক্রেটারি জেনারেল সহ প্রায় কয়েক ডজন নেতাকে গ্রেপ্তার করে প্রায় ডজন খানেক নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। যারা বর্তমান নেতা আছে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। ঠিক একইভাবে পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল ইনসাফ পার্টি, তেহরিক ইনসাফের যেই ইমরান খানকে সেই একইভাবে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, তার দলের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে, তার দলের প্রতীক কেড়ে নেওয়া হয়েছে। তারপরেও কিন্তু সেখানকার সরকার স্বস্তিতে নেই। ঠিক একইভাবে ভারত, আপনি দেখেছেন যে অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করেছে, আরও অনেক নেতাদেরকে গ্রেপ্তার করেছে। ভারতের বিভিন্ন রাজ্যে মুসলমান নেতৃবৃন্দকে তাদেরকে গ্রেপ্তার করার পরে তাদের থেকে মুসলেকা নেওয়া হচ্ছে যে তারা যেন রাজনীতি না করে। অনেক এমএনএ এমপিদেরকে গুম করা হয়েছে, হত্যা করা হয়েছে, তাদের সন্তানদেরকে তুলে নিয়ে হত্যা করা হয়েছে। তো যার কারণে এই ভারত, পাকিস্তান এবং বাংলাদেশ থেকে ভোট চুরির যে কৌশল, জনগণের যেই মতামতকে দমিয়ে ক্ষমতাকে কুক্ষিগত করার যেই কৌশল, যেই দীক্ষা নরেন্দ্র মোদী নিয়েছেন, ভারতের সমস্ত রাজনৈতিক দল, গণতন্ত্রকামী শক্তি তারা আশঙ্কা করছেন হয়তো মোদী এই শেখ হাসিনার মতো আবার ক্ষমতায় আসবেন, ভোট চুরি করে ক্ষমতায় আসবেন। এজন্য আমি মনে করি যে বাংলাদেশ আসলে একটা রোল মডেল, যে ভোট চুরিতে কিভাবে করতে হয়, কিভাবে ক্ষমতায় টিকে থাকতে হয়, সেই এজন্য শেখ হাসিনাকে আমি মনে করি যে নোবেল প্রাইজ দেওয়া উচিত। ফিলিস্তিনিদের জন্য আপনারা চোখে পড়ার মতো তেমন কিছু করেননি, কারণ কি? দেখুন, কথা সত্য নয়। বাংলাদেশের যে সরকার, আওয়ামী লীগ, আপনি দেখবেন যে তারা কথায় কথায় ইসরায়েলের বিরুদ্ধে কথা বলে। তারা বুঝাতে চায় তারা হচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে এবং ফিলিস্তিনের পক্ষে। আমি মনে করি যে এটা হচ্ছে শেখ হাসিনার একটা ধাপ্পাবাজি, একটা প্রতারণা, একটা প্রবঞ্চনা। শেখ হাসিনা ক্ষমতায় আসার পরেই বাংলাদেশের পাসপোর্ট থেকে মুক্তিযুদ্ধের পর থেকে এই 53 বছরে আমরা দেখি না যে
ছিল যে কোনো মানুষের সাথে ব্যবসায়িক এবং কোনো প্রকার যোগাযোগ আনুষ্ঠানিকভাবে থাকতো না, কেউ যেতে পারতো না। তো এই আওয়ামী লীগ কিন্তু অ্যাকসেপ্ট ইসরায়েল এই শব্দটা উঠিয়ে দিয়ে এই আমাদের পাসপোর্টকে এই ইসরায়েলে যাওয়ার জন্য নিরঙ্কুশ করেছে। আপনি দেখবেন যে কিছুদিন আগে এই ইসরায়েলের বিমান বাংলাদেশে কিছু নিরাপত্তা সরঞ্জামাদি নিয়ে অবতরণ করেছিল। এই সরকার ইসরায়েল থেকে বিরোধী দলকে দমানোর জন্য তাদের বিভিন্ন বক্তব্য, তাদের বিভিন্ন মিটিংয়ের বিভিন্ন আলাপ আলোচনাকে এটাকে হ্যাক করার জন্য তারা সরঞ্জামাদি নিয়ে এসেছে। আমি মনে করি তাদের সাথে এই সরকার বাণিজ্যিক সম্পর্ক তৈরি করেছে, রাজনৈতিক সম্পর্ক তৈরি করেছে, এবং এই আওয়ামী লীগের যেই ক্ষমতার যেই মূল জায়গা ভারত, সেই ভারত থেকে প্রতিনিয়ত সহযোগিতা করা হচ্ছে ইসরায়েলকে ফিলিস্তিনিদেরকে হত্যা করার জন্য। মূলত শেখ হাসিনা এদেশের জনগণকে একটা প্রতারণামূলক একটা বক্তব্য যে তারা ফিলিস্তিনিদের পক্ষে আছে। আওয়ামী লীগ কবে কোথায় এই ফিলিস্তিনের পক্ষে মিছিল করেছে, কয়টা র্যালি করেছে, কয়টা সমাবেশ করেছে? তারা আন্তর্জাতিক আদালতে যেত। বাংলাদেশ তো বিশ্বের দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশ, আন্তর্জাতিক আদালতে তো মামলা করতে পারত ফিলিস্তিনের পক্ষে, ফিলিস্তিনে যে যুদ্ধ অপরাধ তার পক্ষে ভূমিকা রাখতে পারত। আজকে বিএনপি একটা বিবৃতি ছাড়া কি দিতে পারবে? আমরা একটা বিবৃতি ছাড়া, একটা মানববন্ধন করা ছাড়া, একটা সমাবেশ করা ছাড়া আমাদের কি করার আছে? আমরা তো তা তো করে যাচ্ছি। আমাদের কলিজা ভিতরে হচ্ছে আমাদের ফিলিস্তিন। আমরা হয়তো ফিলিস্তিনে বসবাস করি না, কিন্তু ফিলিস্তিন আমাদের কলিজায় বসবাস করে। যার কারণে আজকে যারা মাছের মায়ের পুত্রের শোক প্রকাশ করতে চাচ্ছে, এটাই হচ্ছে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার এই ইসরায়েলের বিরুদ্ধে বক্তব্য।